আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা ইতিমধ্যে সরকার থেকে তোমাদেরকে একটি সিলেবাস দিয়েছে, তোমরা সেটা পেয়েছো। তোমরা সবাই দেখেছো তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সবই তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জ্যামিতি অংশটুকু বাকি আছে, সেটি তোমাদের আফরোজা ম্যাডাম করাচ্ছেন। আর আমি তোমাদের অধ্যায় 13 এর সারণী তৈরি করা শিখিয়েছিলাম। অধ্যায় 13 থেকে তোমাদের আরেকটি জিনিস শিখতে হবে, সেটি হলো লেখচিত্র অঙ্কন। আজকের ক্লাসে আমি তোমাদের এই লেখচিত্র অঙ্কনটা দেখাবো। সবাই একটু মনোযোগ দাও, সবাই বই খাতা বের করো। অধ্যায় 13 লেখচিত্র অঙ্কন। চলো আমরা প্রথমে জেনে নিই লেখচিত্র কি। তোমরা ক্লাস 1 থেকেই চিত্র অঙ্কন করে আসছো, চিত্র অঙ্কন পারো সবাই। মনে করো কোনো বিষয় তুমি ছবির মাধ্যমে প্রকাশ করলে, তাহলে সেটি বেশি আকর্ষণীয় হবে না লিখে প্রকাশ করলে সেটি বেশি আকর্ষণীয় হবে? আশা করি সবাই বলবে যে ছবির মাধ্যমে। আমরা সবাই ছবি পছন্দ করি, ছবির মাধ্যমে প্রকাশ করলে সেটা সবার কাছে আকর্ষণীয় হয়। তো আজকে তোমাদের আমি যে লেখচিত্র করাবো, লেখচিত্রের মাধ্যমে যখন তুমি কোনো তথ্য বা উপাত্ত উপস্থাপন করো সেটি বুঝতে সুবিধা হয়, সবার কাছে আকর্ষণীয় হয়, মনোমুগ্ধকর হয়, দেখতে ভালো লাগে। তো চলো আমরা কিভাবে লেখচিত্র করাবো সেটা জেনে নিই। তাহলে দেখো, আমি বোর্ডে লিখেছি লেখচিত্র আমরা কেন অঙ্কন করব বা লেখচিত্র অঙ্কনটা আমরা কেন শিখব। তথ্য বা উপাত্ত সমূহ চিত্তাকর্ষক, সহজে বুঝার ও দৃশ্যমান করার জন্য লেখচিত্র একটি কার্যকর মাধ্যম। আমি আগেই বলেছি, যদি তুমি চিত্রের মাধ্যমে কোনো কিছু প্রদর্শন করো তাহলে সেটা বেশি আকর্ষণীয় হয় এবং সহজে বোঝা যায়। এই জন্য আমরা লেখচিত্র অঙ্কন করব। এবার আমি তোমাদের যে লেখচিত্রটা করাবো সেটা হলো, আমি তোমাদের গত ক্লাসের আগের ক্লাসে সারণী তৈরি দেখিয়েছিলাম। তোমাদের ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার একটি সারণী আছে, সেটি হলো পৃষ্ঠা নাম্বার। তোমাদের প্রত্যেকের খাতায় সারণীটা আছে, তোমরা একটু খাতাটা বের করো। আর তোমাদের বইয়ের যে সারণীটা আমি আজকে সারণী থেকে লেখচিত্র করাবো সেটি হলো পৃষ্ঠা নাম্বার 145। 145 পৃষ্ঠার যে সারণী, সেই সারণী থেকে লেখচিত্র করাবো। একটু চেঞ্জ, ওখানে শ্রেণী ব্যবধান যে করা হয়েছে 5 থেকে 9, তারপরে শ্রেণী 10 থেকে 14, 15 থেকে 19 এভাবে ছিল। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম শ্রেণী ব্যবধান 6 থেকে 10 প্রথম শ্রেণী, তারপরে 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30 এভাবে শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করিয়েছিলাম। তোমাদের খাতায় আছে, সবাই একটু খাতাটা বের করো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। সেই সারণী থেকে কিভাবে তথ্যগুলি তুমি লেখচিত্রে প্রদর্শন করবে সেটি হবে আজকের মূল বিষয়। সেটি আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং শিখাবো। তোমরা খুব সহজেই লেখচিত্র অঙ্কন করতে পারবে। একটু খেয়াল করো, বোর্ডে আমি এখানে প্রথমে দুটি পরস্পর লম্ব রেখা এঁকেছি। লম্ব রেখা কি তোমরা ক্লাস 3-4 থেকে আইডিয়া পেয়েছো। একটি সরল রেখার উপর যখন আরেকটি সরল রেখা খাড়াভাবে দণ্ডায়মান হবে, ওই রেখা দুটির সম্পর্ককে বলা হয় লম্ব। এখানে এই লম্ব রেখা দুটি কি দেখো, কখ আর একটি হলো কগ। এই লম্ব রেখা দুটির মধ্যে কখ রেখাকে বলা হয় আনুভূমিক রেখা, মানে ভূমির সমান্তরাল যে রেখা সেটাকে বলা হয় আনুভূমিক রেখা কখ। আর খাড়া রেখা বা উলম্ব রেখা হলো কগ।
আমি আবার বলছি, তুমি যখন লেখচিত্র অঙ্কন করবে দুটি পরস্পর লম্ব রেখা একই নিবে। লম্ব রেখার মধ্যে নিচের রেখাটিকে বলা হবে আনুভূমিক রেখা, আর উপরের রেখাটি হলো খাড়া রেখা বা উলম্ব রেখা। এবার আনুভূমিক রেখায় নির্দিষ্ট দূরত্বে তোমার শ্রেণী ব্যবধান দেখে তুমি দাগ দিয়ে নিবা। সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে তুমি যেভাবে কয়টি শ্রেণী সেই কয়টি দাগ দিয়ে নিবা। আমি এখানে দেখলাম 1 2 3 4 5, আমি সেইভাবে দাগগুলা দিয়ে নিলাম। যেহেতু শ্রেণী ব্যবধান 6 থেকে 10 আমার প্রথম শ্রেণী, এই জন্য আমি প্রথম ঘরটা ফাঁকা রেখে তারপর থেকে আমি লিখলাম 6 থেকে 10, তারপরে 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30। 30 এখানে সর্বোচ্চ, তারপরে আর কোনো শ্রেণী নেই, এই জন্য আমি এখানে লেখা বন্ধ করলাম। এটা লিখবো আনুভূমিক রেখায়। এবার দেখো উলম্ব রেখায় আমি কি লিখেছি, শিক্ষার্থীর সংখ্যা। উলম্ব রেখায় থাকবে শিক্ষার্থীর সংখ্যা, আর আনুভূমিক রেখায় থাকবে শ্রেণী ব্যবধান। লিখে নিই এখানে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা দেখো, শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রতি এক এক ঘরের মান এক এক ধরে আমি শিক্ষার্থীর সংখ্যা করেছি। যেহেতু আমার ছকের সর্বোচ্চ মান হলো 6, তোমার সর্বোচ্চ মান থেকে 2-1 ঘর তুমি বেশি রাখতে পারো, 1 ঘর 2 ঘর বেশি রাখলেই হবে। তুমি তোমার যে সর্বোচ্চ মান সেটা থেকে 2-1 ঘর তুমি বেশি রেখে ওভাবে নাম্বার দিয়ে যাবা। দেখো আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8, আমার সর্বোচ্চ 6 থেকে আমি 1 ঘর বা 2 ঘর বেশি রেখেছি। আর নিচে কি লিখছি, নিচে লিখলাম শ্রেণী ব্যবধান। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার আমি লেখচিত্রটা অঙ্কন করি। আমি আয়তলেখ আঁকবো। আয়তলেখ আঁকবো, এটি একটি লেখচিত্র। তোমরা যখন বড় ক্লাসে উঠবে বিভিন্ন প্রকার লেখচিত্র অঙ্কন তোমরা করবে, রেখার মাধ্যমেও লেখচিত্র অঙ্কন করা যায়। তো আজকের ক্লাসে আয়তলেখ আঁকবো। দেখো আমার প্রথম শ্রেণী ব্যবধান যেটা ছিল 6 থেকে 10, ওখানে শিক্ষার্থীর সংখ্যা 2 জন। তাহলে 2 দেখো কোথায়, 1 2, তার মানে এই শ্রেণী ব্যবধানে 2 জন শিক্ষার্থী আছে। আমি এই 2 ঘরে একটি আয়তলেখ আঁকি। সবাই খেয়াল করো, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা 2 জন, এই জন্য আমি এই 2 ঘর পর্যন্ত দাগ দিলাম। আচ্ছা, তারপরে পরের শ্রেণীতে দেখো 11 থেকে 15, এখানেও 2 জন, তার মানে 11 থেকে 15, এটাও আমি এই 2 ঘরেই দাগ দিব। দাগ দিলাম। তারপরে শ্রেণী ব্যবধান 16 থেকে 20, 3 জন। দেখো 3 কোথায় আছে, 1 2 3, তাহলে আমি এই 3 ঘর পর্যন্ত তোমরা একটা জিনিস খেয়াল করবে, আয়তলেখ আঁকার সময় কোনো ফাঁকা রাখা যাবে না, আর সবসময় ডান দিকে বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে 21 থেকে 25-এ শিক্ষার্থীর সংখ্যা 6 জন। 21 থেকে 25, 6 কোথায় আছে দেখো, এই যে 6, তার মানে 21 থেকে 25-এর ইয়াটা আমি 6 পর্যন্ত দিব। তুমি স্কেল বসিয়ে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে দাও। 6, এটাকে আমি একটু বাড়িয়ে দেই। আচ্ছা, 6 জন। তারপরের শ্রেণী ব্যবধান দেখো 26 থেকে 30-এ আছে 5 জন। 5 কোথায় আছে দেখো, এই যে 5, তার মানে আমার এই পর্যন্ত আমি দাগ দিব। এই পর্যন্ত দাগ দিব। আমার আয়তলেখটা আঁকা হয়ে গেছে। এবার
তুমি চিত্তাকর্ষক বা আকর্ষণীয় করার জন্য তোমার পছন্দ মতো পেন্সিল দিয়ে তোমরা একটু কালার করে নিতে পারো হালকা করে, বা সময়ের স্বল্পতার জন্য তোমরা যদি অনেক তাড়াতাড়ি করতে চাও, দেখো এইভাবে দাগ দিয়ে নিতে পারো, তাহলে তোমারটা দেখতে সুন্দর হবে, সুন্দর দেখাবে। কেউ চাইলে কালার পেনও ইউজ করতে পারো, তাহলে তোমার ছবিটা আকর্ষণীয় হবে। এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা সুন্দর করে নিবা, ডিজাইন করে নিবা, যে যেটাই করতে চাও। বা কেউ যদি 4B পেন্সিল দিয়ে হালকা করে একটু কালার দিয়ে নাও, সেটা অনেক সুন্দর দেখাবে, তোমাদের বইয়ের মতো লাগবে, বইয়ের ছবিটা যেভাবে যেরকম আছে সেরকম লাগবে। তোমরা এইভাবে দাগ টানলে অল্প সময়ের ভিতরেই টানতে পারো, পরীক্ষার সময় কম লাগবে। দেখো আমার আয়ত লেখা হয়ে গেল। দেখো তো, দেখতে ছবিটা খুব ভালো লাগছে, এবং তোমরা সহজেই বুঝতে পারছো যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। বলো তো, ছবি দেখে আমরা কি বুঝতে পারলাম কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? তোমরা অবশ্যই বলবে যে 21 থেকে 25 সেই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আয়ত লেখা আঁকা শিখবে। তোমাদের এখানে মানে খ শাখার শিক্ষার্থীদের যে সারণী আমি করিয়েছি সেটা নিয়ে তোমরা আয়ত লেখা আঁকবে। আচ্ছা, তাহলে ওইটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে সামনের মাসে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।